নমস্কার বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেল গল্পের পাঁচালীতে। আমরা আবার চলে এসেছি একটা নতুন স্বাদের গল্প নিয়ে। আজকের গল্প আমাদেরই চ্যানেলের সদস্য সুমন দাসের লেখা মনশ্চক্ষু। আমাদের প্রথম ভিডিওটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজেদের বন্ধু, প্রিয়জন এবং ফ্যামিলির কাছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুমন দাসের মনশ্চক্ষু। ব্যস্ত শহর কলকাতা, চারিদিকে যানবাহন আর মানুষের ভিড়ে শ্বাস নেওয়ার সময় নেই কারোর। এমনই একদিনে প্রতিদিনের মতো ট্যাক্সি করে বাড়ি ফিরছিলেন ঋদ্ধিমান বাবু। হঠাৎ তিনি ক্রুদ্ধ হয়ে ট্যাক্সি চালককে বললেন, থাক বাপু, তোমার ট্যাক্সিতে আর যাব না। ড্রাইভার প্রশ্ন ভরা চোখে জিজ্ঞেস করল, क्यों? क्या हुआ सर जी? दिव्य तो ঝড়ের গতিতে আপনাকে নিয়ে যাচ্ছি। ঝড়ের গতি বটে, এদিকে গরমে আমার প্রাণ ওষ্ঠাগত, আর উনি ঝড়ের গতি মারাচ্ছেন। তা বলি, এসি খারাপ যখন গাড়ি নিয়ে বেরো কেন? ঘরেই তো বসে থাকতে পারতে। আরে স্যার জি, কি যে বলবো আপনাকে, আমার সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু আজ সকালেই হঠাৎ এসিটা খারাপ হয়ে গেল। আপ থোড়া সা কষ্ট করে বসুন স্যার, আর তো একটুখানির ব্যাপার। একটুখানি? এখান থেকে এখনো মিনিট 40-এর রাস্তা। এইভাবে গেলে আলু সেদ্ধ হয়ে যাবো তো মশাই। তুমি সামনের ওই পার্কের ধারে আমি নামিয়ে দাও, আমি ওখান থেকে অন্য গাড়ি দেখে নেব। অগত্যা ড্রাইভার গাড়ি থামালো। ঋদ্ধিমান বাবু টাকা মিটিয়ে গজগজ করতে করতে পার্কের একটি বেঞ্চে এসে বসলেন। এখন বাজে প্রায় 5টা। তাও সূর্যি মামা মনের আনন্দে তাপ বিকিরণ করে চলেছেন। পার্কের মাঝে কতগুলি বাচ্চা ছেলে ফুটবল খেলছে। তাদের দিকে তাকিয়ে ঋদ্ধিমান বাবুর সমস্ত রাগ যেন হাওয়ায় মিলিয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলো মনের আনন্দে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কেউ বল নিয়ে, আবার কেউ বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ওদের মধ্যে একজন হঠাৎ ধপাস করে পড়ে গেল, কিন্তু পরক্ষণে শটাং উঠে দাঁড়িয়ে বলের পিছনে দৌড় লাগালো। বাচ্চাগুলোকে দেখে কেমন যেন হিংসে হলো ঋদ্ধিমান বাবুর। তিনি মনে মনে বললেন, জীবন যুদ্ধেও যদি এরম পড়ে গিয়ে শটান উঠে দাঁড়ানো যেত তাহলে বেশ সহজ হতো জীবনটা। ইস, ছোটবেলাটা বেশ ছিল, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, মনের আনন্দে এদিক সেদিক ঘুরে বেড়াও। আর যদি কেউ বকা দেয়, ভ্যা ভ্যা করে কেঁদে দাও। ব্যাস, ওতেই 7 খুন মাপ। এই জবে থেকে বড় হয়েছি, কলের পুতুলের মতো কাজ করেই যাচ্ছি। উফ, হাঁপিয়ে গিয়েছি বড্ড। এইসব ভাবতে ভাবতেই তিনি পকেট থেকে একটি সিগারেটের বক্স বের করলেন এবং সেটি থেকে একটি সিগারেট ধরালেন। ঠিক সেই সময় তিনি পিছন থেকে কার যেন একটা কবিতা শুনতে পেলেন। তোর জন্য একলা রাতে তারা গুনেছিলাম, তোর জন্যই আমি তোকে ভুলেছিলাম। বেশ বড় এই পার্কটা, চারিদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা। পার্কের একদিক কতগুলো অজানা ফুল গাছে পরিপূর্ণ রয়েছে। ঋদ্ধিমান বাবু দেখলেন সেই ফুল গাছগুলোর পাশ দিয়ে বছর 25 কি 26-এর একটি যুবক এই 2 লাইন বলতে বলতে পার্কের বাইরের দিকে হেঁটে যাচ্ছে। তিনি তাকে ডেকে বললেন, এই যে, আরে আরে ও বাবু, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, একটু এদিকে এসো তো বাছা। ঋদ্ধিমান বাবুর কথা শুনে ছেলেটি গুটি গুটি পায়ে তার সামনে এসে দাঁড়ালো। চুলগুলো উস্কো খুস্কো, দেখে বোঝাই যাচ্ছে বেশ কয়েকদিন অনিদ্রার কারণে চোখের তলায় কালি পড়ে গিয়েছে। জামা কাপড় ময়লা,
ও জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছে। ভালো করে ছেলেটিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করার পর তিনি আবারও বললেন, বাহ, বেশ ভালো কবিতা বলো তো তুমি। তোমার এই কবিতা শুনলেই বোঝা যায় তোমার মনে কত দুঃখ আর কষ্ট লুকানো রয়েছে। তা এটা কি তোমারই লেখা নাকি? যুবকটি হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ল। তা কার জন্য লিখেছ কবিতাটা? প্রেমিকা নাকি? অচেনা ছেলেটি কিছুটা অবাক হলো। তার মুখের হাবভাব দেখে ঋদ্ধিমান বাবু আবারও বললেন, আরে ভয় পেও না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আসলে একা পার্কে বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম। তোমার কবিতা শুনে খুব ভালো লাগলো, ভাবলাম আলাপ করি। ছেলেটা এবার কিছুটা ধাতস্থ হলো। সে শান্তভাবেই বলল, আগে হ্যাঁ, আমার লেখা প্রত্যেকটা কবিতাই তো আমি ওকে নিয়ে লিখেছি। ও যে আমার পুরো দুনিয়া ছিল। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি তোমার প্রেমিকাকে অনেক ভালোবাসো। কিন্তু দুনিয়া ছিল কেন, এখন নেই নাকি? না, এখন আর নেই। কারণ সে এখন সরকারি চাকুরিওয়ালা এক লোকের বউ। মস্ত এক বাড়িতে থাকে সে। বাড়ি ভর্তি অগন্তি চাকর বাকর। দিব্যি আনন্দেই কেটে যাচ্ছে তার দিন। তোমার কথাগুলো শুনে খুব খারাপ লাগছে। তোমার এতটা ভালোবাসা বুঝলো না মেয়েটা? মেয়েটা একটা ননসেন্স। না স্যার, ওকে দোষ দেওয়া যায় না। আসলে আমার কাছে থাকলে তো সে দারিদ্র আর কষ্ট ছাড়া কিছুই পেত না। আমি যে নিঃস্ব, আমার কাছে যে কিছুই নেই। কে বলেছে তোমার কাছে কিছু নেই? তোমার এই মূল্যবান কবিতা এই যে সোনার খনির চেয়ে কম মূল্যবান কিছু নয়। আজ অবধি তো কেউ কদর করলো না। আপনি করলেন, বেশ ভালো লাগলো। ঋদ্ধিমান বাবুর এই ছেলেটিকে বড় আপন মনে হলো। এই অচেনা ছেলেটির কথাগুলো শুনে বড় মায়া হলো তার। কতই বা বয়স হবে ছেলেটার? এই ছোট বয়সে কত স্ট্রাগল করে যাচ্ছে সে। জামা কাপড় দেখলেই বোঝা যায় তার জীবন কত কষ্টের। তিনিও জানেন শুধু কবিতা দিয়ে তো আর পেট চলে না। হঠাৎ ঋদ্ধিমান বাবুর কি যেন একটা কথা মনে পড়তে তিনি জিভ কেটে বললেন, হে, দেখো তো ব্যাপারখানি। এতক্ষণ তোমার সাথে কথা বলছি আর তোমার নামটুকুও জানা হলো না। আগে আমি সুকান্ত, সুকান্ত রায়। বাহ, নামটাও বেশ কবি কবি। আচ্ছা সুকান্ত, যখন মেয়েটি তোমায় ছেড়ে চলে যায় তোমার কষ্ট হয়নি? কষ্ট? কষ্ট তো আমাদের নিত্য জীবনের সঙ্গী স্যার। তবে হ্যাঁ, কষ্ট হয়েছিল। এতটাই হয়েছিল যে ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি দেওয়ার আগে আমি একটি বারও ভেবে দেখি। কথাটা শুনে ঋদ্ধিমান বাবুর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভয়ার্থ কণ্ঠে বলে উঠলেন, তুমি তার মানে ভূত? সুকান্ত মনে মনে বিজয়ীর হাসি হাসল। তার এখানে আসা সার্থক হয়েছে। একজন ভূতের সব থেকে পছন্দের কাজ হলো ভয় দেখানো, আর ঋদ্ধিমান বাবু ভয়ে বেঞ্চের এক কোণে সিঁটিয়ে গিয়েছে। তিনি ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছেন। তার ভয়ার্থ ভঙ্গিটিকে আরো ভালোভাবে অনুভব করার জন্য সুকান্ত তার মুখের সামনে ঝুঁকে পড়ল।
সুকান্তকে অবাক করে দিয়ে ঋদ্ধিমান বাবু হো হো করে হেসে উঠলেন। তুমি কি ভাবলে আমি এইভাবে ভয় পাবো? বাছা, এই কথাটা আমি আগে থেকেই জানতাম যে তুমি কোনো জলজ্যান্ত মানুষ নও। তুমি এক অশরীরী অতৃপ্ত আত্মা। কারণ কিছু মাস আগে তোমার একটি ফটোসহ আর্টিকেল পড়েছিলাম, তাতে লেখা ছিল অভাবের তাড়নায় যুবকটি আত্মহত্যা করেছে। তবে এখন তোমার মুখেই জানলাম ওটা ভুল ছিল। তুমি অভাবের তাড়নায় আত্মহত্যা করনি। হ্যাঁ, সে না হয় বুঝলাম, তাহলে আপনি ভয় পেলেন না কেন? ভূতকে দেখে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আপনি তো... সুকান্তর পুরো কথাটা শেষ হতে না দিয়েই ঋদ্ধিমান বাবু বলে উঠলেন, ছোটবেলা থেকে কেন জানি না ভয় জিনিসটা আমার একটু কম আছে। তুমি ভূত তো কি হয়েছে, আমি তোমার কোনো ক্ষতি না করলে তুমি বা কেন করবে? আপনার বলিহারি সাহস আছে বলতে হবে, কিন্তু স্যার, আপনি কি নিশ্চিত যে আপনি আমার কোনো ক্ষতি করেননি? ঋদ্ধিমান বাবু এবার কিছুটা অবাক হলেন। ছেলেটার মুখের কোণের হাসিটা তার আর ভালো লাগছে না। তিনি ভরু কুঁচকে বললেন, অবশ্যই আমি আজ অব্দি কারোর ক্ষতি করিনি। তুমি কি বলতে চাইছো বলো তো, একটু ঝেড়ে কাশো দেখি। সুকান্তর মুখের পৈশাচিক হাসিটা যেন আরো কিছুটা বৃদ্ধি পেল। সেই লম্বা দাঁতগুলো বের করে খিক খিক করে হেসে বলল, তা বাবু মশাই, সরকারি চাকরি তো আপনিও করেন, আর সুন্দরী এক বউ তো আপনারও আছে। তাহলে 2 আর 2 4 করতে আপনার এত সময় লাগছে কেন? না, এই কথাটা শোনার জন্য ঋদ্ধিমান বাবু একদমই প্রস্তুত ছিলেন না। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আজীবন ভয় না পাওয়া এই মানুষটার চোখেও আজ ভয় স্পষ্ট দেখা গেল, এবং তা ধীরে ধীরে আরো দৃঢ়মান হয়ে উঠল। তিনি খেয়াল করলেন সুকান্ত যেন ধীরে ধীরে আরো কাছে চলে আসছে তার, এবং তার মুখটা ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। পারমিতা, পারমিতা, কোথায় তুমি? সুকান্ত রীতিমতো ঘেমে গিয়েছে, চোখ মুখ কেমন যেন বিস্ফারিত। সুকান্তর এরম অবস্থা দেখে পারমিতা একটু কাছে এগিয়ে এসে সুকান্তর হাত দুটো চেপে ধরল। এই তো আমি। তুমি এত ভয় পাচ্ছ কেন? দেখো, এই তো আমি তোমার কাছেই আছি। পারমিতাকে কাছে দেখে সুকান্ত তাকে সজোরে জড়িয়ে ধরল। আরে আরে, পড়ে যাব তো। ছাড়ো, ছাড়ো আমাকে। না, তুমি যেও না, তুমি যেও না আমায় ছেড়ে। সুকান্ত, শান্ত হও তুমি। দেখো, আমি আছি তো তোমার কাছে, কোথাও যাচ্ছি না আমি তোমাকে ছেড়ে। আমি এখানেই আছি, এবার ছাড়ো আমাকে। তোমাকে ছাড়লে যে তুমি চলে যাবে। ধুর পাগল,
আমি কোথায় যাব তোমাকে ছেড়ে? আচ্ছা, তুমি আবার ওই বাজে স্বপ্নটা দেখেছো তাই না? কতবার তোমাকে বলেছি সুকান্ত, ওটা শুধুমাত্র একটা স্বপ্ন, ওর সাথে বাস্তবের কোনো মিল নেই। স্বপ্ন? ওটা স্বপ্ন ছিল? হ্যাঁ, তা নয় তো আবার কি। ধুর, তুমি বাদ দাও তো ওইসব কথা। এই নাও, তোমার জন্য আপেল কেটেছি, তাড়াতাড়ি খেয়ে নাও আপেলটা। এরপর কিছুটা শান্ত হলো সুকান্ত। সদ্য কাটা আপেলগুলো খাওয়ার পর সে আবার ঘুমিয়ে পড়ল। ঠিক তার 5 মিনিট পরেই পারমিতার ফোনটা বেজে উঠল। সেটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো পারমিতা, সুকান্তের শরীর এখন কেমন আছে? আগে ডাক্তারবাবু, আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু ওই স্বপ্নটা আবার দেখেছে। তো কেমন লাগলো আমাদের গল্পটা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা যারা এখনো লাইক, কমেন্ট, শেয়ার করেননি তারা প্লিজ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে চ্যানেলের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।